তাহলে রাশিয়া থেকে রাশিয়ায় জারতন্ত্র থেকে সমাজতন্ত্র কি ছিল না? ইউরোপ মহাদেশের পূর্ব দিকে অবস্থিত বর্তমান রাশিয়া। রাশিয়া কোন দিকে অবস্থিত? ইউরোপ মহাদেশের পূর্ব দিকে। তাই বর্তমান রাশিয়া পূর্বের রাশিয়া এক নয়, পূর্বের রাশিয়া এক বিশাল ইউরোপীয় ভূখণ্ড জুড়ে অবস্থান করত। সেখানে দীর্ঘদিন ধরে জারতন্ত্র প্রচলিত ছিল। তাহলে এই জার শব্দটা কখন কে ব্যবহার করলো না? 1547 খ্রিস্টাব্দে চতুর্থ আইভান সর্বপ্রথম জার উপাধিটা ধারণ করেছিল। তবে জার বা রাজা কথাটি এসছে রোমান সিজার শব্দ থেকে। 1613 খ্রিস্টাব্দে, কত সাল? 1613 খ্রিস্টাব্দে রাশিয়ার সিংহাসনে বসেন মিখাইল রোমানভ। তিনি ছিলেন রোমানভ বংশের প্রতিষ্ঠাতা। তার হাত ধরেই জার উপাধিটি রাশিয়ার সার্বভৌম রাজশক্তির প্রতীক হয়ে ওঠে। কার হাত ধরে রাশিয়ায় জার শব্দটি সার্বভৌম শক্তির প্রতীক হয়ে ওঠে? মিখাইল রোমানভ। কত সালে? 1613 খ্রিস্টাব্দে। এই সময় থেকে রাজাদের রাশিয়ায় জার আর রানীদের জারিনা বলা হতো। তাই এই শাসনতন্ত্রটা জার শাসনতন্ত্র নামে পরিচিত। তবে দুঃখের বিষয় এই যে রাশিয়ার যারা ছিল অত্যাচারী, স্বৈরাচারী, সংস্কার বিমুখ, প্রায় 300 বছরের বেশি সময় এই রাজবংশ রাশিয়ার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। মিখাইল রোমানভের পর রাশিয়ার উল্লেখযোগ্য জারগণ কারা? পিটার আলেকজিয়েভিক রোমানভ নামে খ্যাত, পিটার দ্য গ্রেট, দ্বিতীয় ক্যাথেরিন, প্রথম আলেকজান্ডার, প্রথম নিকোলাস, দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস, পিটার দ্য গ্রেট। এই পিটার দ্য গ্রেটের আমলে রাশিয়ায় আধুনিকরণের সূচনা হয়। কার আমলে রাশিয়ায় আধুনিকরণের সূচনা হয়? পিটার দ্য গ্রেট। তাই তাকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। তাই তাকে কি বলা হয়? আধুনিক রাশিয়ার জনক বলা হয়। কাকে আধুনিক রাশিয়ার জনক বলা হচ্ছে? পিটার দ্য গ্রেটকে। যার দ্বিতীয় নিকোলাস ছিলেন এই বংশের শেষ শাসক। এবার আমরা যদি এই বংশের শেষের দিকে দেখি, কত সাল না? 1917 খ্রিস্টাব্দ। সেখানে এটা ভয়ানক বা বিশাল বড় মাপে একটা বিপ্লব ঘটছে। কোন বিপ্লব? বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব। 1917 খ্রিস্টাব্দে সংগঠিত বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব ছিল আধুনিক বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এই বিপ্লব কিন্তু একদিনে সংগঠিত হয়নি বা একদিনের 1 বছর 5 বছরের কারণে গড়ে ওঠেনি। বলছে এই বিপ্লবের অন্তরালে ছিল 300 বছরের পচনশীল জারতন্ত্র। কারণ জারতন্ত্র চলেছিল কত বছর? 300 বছর। তুমি হিসাব করে দেখো, 1613 খ্রিস্টাব্দে মিখাইল রোমানভ কি করেছিল? রোমানভ বংশের শাসন শুরু করেছিল। সেই শাসন চলছে 1917 সাল অবধি, প্রায় 300 কত বছর? 4 বছরের রাজত্ব। সেই জন্য বলছে প্রায় 300 বছরের পচনশীল জারতন্ত্রের বিরুদ্ধে রাশিয়ায় গড়ে উঠল রুশ বিপ্লব। এই রুশ বিপ্লবের পিছনে আমরা যে কারণগুলোকে আলোচনা করবো তার কতগুলো ভাগে ভাগ করে দেখবো। একটা হচ্ছে কি না, রাজনৈতিক পটভূমি। কি ভাগ করব? রাজনৈতিক পটভূমি। 19 শতকে ইউরোপীয় রাজনীতিতে যখন উদারতন্ত্র তথা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছিল। কোন শতকে? 19 শতকে ইউরোপীয় রাজনীতিতে যখন উদারতন্ত্র তথা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছিল, তখন যারা কিন্তু সে সম্পর্কে বেশ উদাসীন ছিলেন। কিন্তু উপরন্তু তারা রাশিয়া একদম বন্ধ করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। সেটা কার উপর নির্ভর করে? না, পুলিশি শাসন বা সেখানকার পুলিশ বাহিনীর নাম কি? প্রিটোরিয়া গার্ড বা সশস্ত্র পুলিশ বাহিনীর মাধ্যমে। তবে এই প্রিটোরিয়া গার্ড বা সশস্ত্র পুলিশ বাহিনী কিন্তু রাজার ভগবান প্রদত্ত ক্ষমতা তত্ত্বে বিশ্বাসী ছিলেন। সেখানে তাহলে কি ছিল না? না কোনো জনপ্রতিনিধিত্বমূলক সংস্থা ছিল না। তবে পার্লামেন্ট ছিল। সেই পার্লামেন্টের নাম কি? ডুমা। রাশিয়ার একটা পার্লামেন্ট ছিল। পার্লামেন্টের নাম কি? ডুমা। দেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। দেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। নির্বিচারে গ্রেপ্তার করা হতো, কারাদণ্ড দিয়ে মানুষকে সন্ত্রস্ত করে রাখা হতো। যাদের দুর্বল বিদেশ নীতি তাদের অপদার্থতার মুখোশও খুলে দেয়। দুর্বল বিদেশ নীতি মানে 1854 থেকে 56 খ্রিস্টাব্দে কি যুদ্ধ হয়েছিল? কি যুদ্ধ হয়েছিল? ঝুড়ে বল। ক্রিমিয়া যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, সেই যুদ্ধে দ্বিতীয় আলেকজান্ডার 1855 থেকে 1881 যার রাজত্বকাল, সেই যুদ্ধে যোগদান করলে ব্যর্থতায় পর্যবসিত হয়। রাশিয়ার মোট জনসংখ্যার 20% রাশিয়ার মোট জনসংখ্যার কত পার্সেন্ট অরুশ ছিল? 20% অরুশ ছিল। তৃতীয় আলেকজান্ডার 1881 থেকে 1894 এদের জোর করে রুশীকরণ করার প্রয়াস চালিয়ে যাচ্ছিলেন। তিনি কি প্রচার করেন? এক জার এক চার্চ এক রাশিয়া।
1905 খ্রিস্টাব্দে যার দ্বিতীয় নিকোলাস 894 থেকে 1917 খ্রিস্টাব্দে জাপানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হলে দেশে জার বিরোধী হাওয়া জোরদার হয়। দ্বিতীয় নিকোলাসের দুর্বলতার জন্য তার আমলে রাশিয়ায় 4বার দুর্ভিক্ষ হলো। যার দ্বিতীয় নিকোলাস তার জারিনা বা রানী আলেকজান্ডার এক ভণ্ড সন্ন্যাসী গ্রিগরি রাসপুটিনের প্রভাবহীন ছিলেন। এর ফলে জার স্থিত রাশিয়া এক স্বৈরাচারী শাসন ব্যবস্থা নিমজ্জিত ছিল। রাজনৈতিক পটভূমিকে 4টা কারণের মাধ্যমে দেখানো হলো। এবার আমরা সামাজিক পটভূমি দেখব। এখানে দীর্ঘদিন ধরে একটি সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম ছিল। রাশিয়ায় কী ধরনের সমাজ ব্যবস্থা কায়েম ছিল না? সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম ছিল। রুশ সমাজ মূলত 3টি ভাগে বিভক্ত, একটা অভিজাত, একটা কৃষক, একটা সার্ভ বা ভূমিদাস। যদিও আমরা 2টো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি, একটা অভিজাত, একটা কৃষক। কৃষককে আবার 2টো ভাগে ভাগ করতে পারি, একটা স্বাধীন কৃষক, একটা ভূমিদাস বা সার্ভ। বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার মোট জনসংখ্যার 75%ই ছিল কৃষক। বিপ্লবের প্রাক্কালে মোট জনসংখ্যার 75%ই ছিল কৃষক। কৃষকদের কোনো সামাজিক রাজনৈতিক অধিকার ছিল না। সবচেয়ে খারাপ অবস্থা ছিল রাশিয়ার সার্ভ বা ভূমিদাসদের। এরা জমিদারদের কাছে আজীবন বাঁধা ছিল, তাদের কোনো স্বাধীনতা ছিল না। 1861 খ্রিস্টাব্দে দ্বিতীয় আলেকজান্ডার আইন করে সার্ভদের মুক্তি দিলেও, কত সালে দ্বিতীয় আলেকজান্ডার সার্ভদের মুক্তি দিলেন? 1861 খ্রিস্টাব্দে দিলেও তারা প্রকৃত মুক্তি পায়নি। কারণ জমিদারদের পরিবর্তে তাদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় মীর নামক গ্রাম সমবায় সমিতি। গ্রাম সমবায় সমিতির প্রধানকে কি বলতো? মীর। আর পার্লামেন্টের নাম কি ছিল রাশিয়ায়? ডুমা। বেশিরভাগ কৃষকরা ছিল দরিদ্র, তারা অন্ন জোগানোর জন্য শেষ সম্বল জমিটুকু বিক্রি করতেও মাঝে মাঝে বাধ্য হতো। এই জমি যারা কিনে নিত তারা কুলাক বা জোরদার নামে পরিচিত ছিল। কুলাক বা জোরদার কাদের বলা হতো? যারা কৃষকদের ওই জমিগুলোকে কিনে নিত। রাশিয়ার 25 লক্ষ শ্রমিকের অবস্থা ছিল খুবই খারাপ বা তথৈবচ। শিল্পপতিরা বেশ মুনাফা লোভে তাদের সামান্য মজুরি দিয়ে কি করতো না, দৈনিক 15 থেকে 18 ঘন্টা করে কাজ করাতো। এরা সারা জীবন কেমন ছিলেন? দারিদ্র অশিক্ষায় ডুবে থাকতো। আখণ্ড এরা ভদকা বা মদ খেয়ে নীতিহীন জীবনযাপন করতো। অন্যদিকে জার সরকার শ্রমিকদের মৌলিক অধিকারগুলি খর্ব করে দিয়েছিল। ট্রেড ইউনিয়ন বা ধর্মঘট কিন্তু এরা করতে পারতো না। এবার অর্থনৈতিক পটভূমি দেখো কি বলছে। 19 শতকের দ্বিতীয় ভাগে রাশিয়ার জনসংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেল। 19 শতকের দ্বিতীয় ভাগে রাশিয়ার জনসংখ্যা কত গুণ বৃদ্ধি পেল? দ্বিগুণ বৃদ্ধি পেল। অর্থনীতি সেই আগের মতোই পশ্চাৎপদ ছিল। অভিজাততান্ত্রিক শাসন ব্যবস্থায় রাশিয়ার শিল্পায়নের বাধা পায়। যেটুকু শিল্প ছিল তারা মালিকানা ছিল বেশি বিদেশিদের হাতে। তারা একচেটিয়া ব্যবসা করে প্রচুর মুনাফা লুট করত। অন্যদিকে গ্রামীণ অর্থনীতি নিয়ন্ত্রণ করত অভিজাত জমিদার কুলাক শ্রেণী। এরা কৃষির উন্নতি করতো না, বরং কৃষকদের শোষণ করে নিজেদের সম্পদ বাড়িয়ে তুলত। এইভাবে রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার অর্থনৈতিক ক্ষয়িষ্ণুদশা ফুটে ওঠে। দার্শনিকের অবদান। রুশ জনমানসের যখন জার বিরোধী ক্ষোভ পঞ্জীভূত হয়েছিল, তখন বিপ্লবকে দাঁড়া বাঁধতে সাহায্য করে রুশ দার্শনিকদের লেখনী। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কয়েকজন দার্শনিক, কারা? পুশকিন, ম্যাক্সিম গোর্কি, তুর্গেনিভ, টলস্টয়, গোগল প্রমুখ। তাদের লেখনী স্বৈরাচারী জারতন্ত্রের মুখোশ খুলে দেয়। বুকানিনের নৈরাজ্যবাদ ও কার্ল মার্ক্সের সাম্যবাদ জার শাসনবিধি জনমত গড়ে তুলতে সাহায্য করেছিল। এবার একটু রুশ বিপ্লবের রূপরেখা দেখি একটু। কি না, 1905 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব কত সাল? 1917 খ্রিস্টাব্দে। তার একটু রূপরেখা দেখব কি হচ্ছে না। 1905 খ্রিস্টাব্দের বিপ্লব দেখি। 894 খ্রিস্টাব্দে রাশিয়ার সিংহাসনে বসেন স্বৈরাচারী জার দ্বিতীয় নিকোলাস, যাকে আমরা বলছি যে রাশিয়ায় শেষ জার সম্রাট। 1994 খ্রিস্টাব্দে রাশিয়ার সিংহাসনে কে বসলেন? স্বৈরাচারী জার দ্বিতীয় নিকোলাস। তার আমলে 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধ হয়। 1904 থেকে 1905 খ্রিস্টাব্দে জাপানের সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধে রাশিয়ার শোচনীয় পরাজয় হলো। তিনি সিংহাসনে বসলেন দ্বিতীয় নিকোলাস 1894 খ্রিস্টাব্দে। রাশিয়ার সিংহাসনে বসেন স্বৈরাচারী জার দ্বিতীয় নিকোলাস। তার আমলে 1904 থেকে 5 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধ হলো। তাতে দ্বিতীয় নিকোলাস শোচনীয়ভাবে পরাজয় হলো। ফলে দেশ বিদেশে রাশিয়ার ভাবমূর্তি ভুলুণ্ঠিত হয়ে গেল। যেহেতু সে জাপানের কাছে হেরেছে, তাই রাশিয়ার যে আত্মগরিমা ভাবটা ছিল সেটা নষ্ট হয়ে গেল। দেশবাসী তা ভালো চোখে দেখেননি।
কারণ দেশবাসী তো এমনিতেই জার শাসনের উপরে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তারপরে যখন দেখলো যে জাপানের কাছে হেরে গেছে, তখন তারাও এই হারটাকে ভালো চোখে দেখেনি। ফলে কৃষক শ্রমিকরা দেশের সার্বিক সংস্কারের জন্য আন্দোলনের পথে পা বাড়ায়। কৃষক শ্রমিকরাও কী করলো না, একটা আন্দোলনের জন্য পথে পা বাড়ালো। 1905 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি দিনটি ছিল রবিবার। 1905 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি দিনটি ছিল রবিবার। সেন্ট পিটার্সবার্গে ফাদার গ্যাপন নামে এক পাদ্রীর নেতৃত্বে শ্রমিকরা জার নিকোলাসের কাছে তাদের ক্ষোভের কথা জানাতে সমবেত হলেন। আগে আচ্ছা, কার কাছে তাহলে শ্রমিকরা গেলেন? সেন্ট পিটার্সবার্গে ফাদার গ্যাপন নামে এক পাদ্রীর নেতৃত্বে শ্রমিকরা জার নিকোলাসের কাছে তাদের ক্ষোভের কথা জানাতে গেলেন ফাদার গ্যাপনের নেতৃত্বে। কোথাকার তিনি ফাদার? পিটার্সবার্গের ফাদার। বলে সেন্ট পিটার্সবার্গে ফাদার গ্যাপন নামে এক পাদ্রীর নেতৃত্বে 1905 খ্রিস্টাব্দে 22শে জানুয়ারি দিনটি ছিল রবিবার শ্রমিকরা জার নিকোলাসের কাছে তাদের ক্ষোভের কথা জানাতে সমবেত হয়। সেনাবাহিনী কোনো সতর্কতা জারি না করে নিরীহ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালো, তাতে বহু শ্রমিক হতাহত হলো। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। কারণ প্রশ্ন যদি করা হয় রক্তাক্ত রবিবার কি না, 1905 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি দিনটি ছিল রবিবার। সেন্ট পিটার্সবার্গের ফাদার গ্যাপন নামে এক পাদ্রীর নেতৃত্বে শ্রমিকরা জার নিকোলাসের কাছে তাদের ক্ষোভের কথা জানাতে সমবেত হয়। সেনাবাহিনী কোনো সতর্কতা জারি না করে নিরীহ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালালো, তাতে বহু শ্রমিক হতাহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। 1 নম্বরে কোশ্চেন হলো রক্তাক্ত রবিবার কবে হয়েছিল? 1905 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি। প্রশ্ন হলো কার নেতৃত্বে গিয়েছিল? ফাদার গ্যাপনের নেতৃত্বে। এই কোথাকার পাদ্রী ছিলেন? সেন্ট পিটার্সবার্গের পাদ্রী ছিলেন। এই সময় সেনাবাহিনীর একাংশ বিদ্রোহে যোগ দেয়। 20 থেকে 30শে অক্টোবর, সেই 1905 খ্রিস্টাব্দ, 20 থেকে 30শে অক্টোবর পর্যন্ত টানা 11 দিন রাশিয়ায় জার বিরোধী ধর্মঘট পালিত হলো। ঘটনাটা ঘটেছিল 22শে জানুয়ারি, কিন্তু তারপরে বলা হচ্ছে কি এই সময় সেনাবাহিনীর একাংশ বিদ্রোহে যোগ দিয়ে দিল। রাশিয়ার যে সেনাবাহিনী আছে তারাও কিন্তু বিদ্রোহীদের পক্ষে একাংশ যোগ দিয়েছে। 20 থেকে 30শে অক্টোবর টানা 11 দিন রাশিয়ায় জার বিরোধী ধর্মঘট চালু হলো। তাতে পোটেমকিন যুদ্ধজাহাজের নাবিকরা যোগ দেয়। কোন জাহাজের? পোটেমকিন যুদ্ধজাহাজের নাবিকরা যোগ দেয়। রাশিয়ার বিভিন্ন জায়গায় শ্রমিকরা সাধারণ মানুষকে নিয়ে এক একটি পরিষদ বা সোভিয়েত গড়ে তোলে। এই অবস্থায় জার দ্বিতীয় নিকোলাস কিছুটা নরম হন। তিনি অক্টোবর ইস্তাহার 6 অক্টোবর 1905 দ্বারা একটি সংবিধান ও ডুমা গঠনের কথা ঘোষণা করেন। 6 অক্টোবর 1905 রাশিয়ার প্রথম এই পালা বদলের জন্যই একে 1905-এর বিপ্লব বলা হয়। অনেকে এই বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের ডেস রিহার্সাল বলেছেন। কোন বিপ্লবকে? 1905 খ্রিস্টাব্দের এই রক্তমাখা রবিবারের ঘটনার পর 20 থেকে 30শে অক্টোবর 11 দিন রাশিয়ায় জার বিরোধী ধর্মঘট পালন হয়েছিল। অনেকে এটাকে বলছে 1917 খ্রিস্টাব্দের বিপ্লবে ডেস রিহার্সাল, যেন রিহার্সাল হয়েছিল। যেমন যাত্রা আগে একটা কী করা হয়? রিহার্সাল করা হয়। ঠিক এটাকেও বলা হচ্ছে যে যেন 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের আগে একটা রিহার্সাল হয়েছিল, আর তার পরিণতি হিসাবে দেখা গিয়েছিল ফুল পারফরমেন্স কোথায়? রুশ বিপ্লবে। প্রথমগুলো রিহার্সাল অনেকে বলছেন। রাশিয়ার প্রথম এই পালা বদলের জন্য একে 1905 খ্রিস্টাব্দের বিপ্লবও দেখা যায়। একটু মার্চ বিপ্লব দেখি। মার্চের বিপ্লব কেন দেখব? আগেই আমরা দেখি শ্রমিকদের কত ঘন্টা করে কাজ করতে হতো? 15 থেকে 18 ঘন্টা করে কাজ করতে হতো। প্রত্যেকটা প্রশ্ন হবে কিন্তু। রক্তমাখা রবিবার কত তারিখ, কার নেতৃত্ব হলো? 1917 বিপ্লবের ডেস রিহার্সাল বলা হচ্ছে কেন? অক্টোবর ইস্তাহার কি? 1905 খ্রিস্টাব্দে 6 অক্টোবর। এবার দেখো মার্চ বিপ্লব। রাশিয়ার এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে জার দ্বিতীয় নিকোলাস রাশিয়ার এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে জার দ্বিতীয় নিকোলাস প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেন। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে হচ্ছে? 1914 খ্রিস্টাব্দে। রাশিয়া কোন পক্ষে ছিল? মিত্র পক্ষে ছিল, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। রাশিয়া এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে জার দ্বিতীয় নিকোলাস প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেন। 2 বছরের মধ্যে রাশিয়া জার্মানির কাছে পর্যদুস্ত হয়।
আর 2 বছরের মধ্যে রাশিয়া কার কাছে পর্যদুস্ত হয়ে গেল? জার্মানির কাছে পর্যদুস্ত হয়ে গেল। যুদ্ধে রাশিয়ার এই বিপর্যয় দেশবাসী মেনে নেয়নি। প্রথমে 1904-05 খ্রিস্টাব্দে জাপানের কাছে হেরেছিল, আবার প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করার পর 2 বছরের মধ্যে রাশিয়া জার্মানির কাছে পর্যদুস্ত হয়ে গেল। যুদ্ধে রাশিয়ার এই বিপর্যয় দেশবাসী মেনে নেয়নি, তারা জারের অকর্মণ্যতাকেই দায়ী করে। যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি, যুদ্ধজনিত ব্যয় রাশিয়ার অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলে। যুদ্ধে রাশিয়ার প্রচুর লোক ক্ষয় হলো, অর্থ ক্ষয় হলো, সম্পদ ক্ষয় হলো। তাই এই যুদ্ধজনিত ব্যয় রাশিয়ার অর্থনীতিকে কী করে দিল? বিপর্যস্ত করে দিল, ভেঙে দিল। দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়ে গেল, যেগুলো আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। খাদ্যদ্রব্যের হাহাকার পড়ে যায়। এই হতাশাগ্রস্ত জনগণ বিদ্রোহী হয়। যদিও সরকার বল প্রয়োগ করে বিদ্রোহ দমনের চেষ্টা করে, সরকার কিন্তু বল প্রয়োগ করেছিল যাতে এই বিদ্রোহকে বন্ধ করে দেওয়া যায়, কিন্তু রাশিয়ার বিভিন্ন রাজনৈতিক দল জনগণকে বিদ্রোহের পথে পরিচালিত করে। আর 1917 খ্রিস্টাব্দের 8ই মার্চ, কত সাল? 1917 খ্রিস্টাব্দের 8ই মার্চ পুরনো বর্ষপঞ্জি অনুযায়ী 23শে ফেব্রুয়ারি পেট্রোগ্রাড শহরে খাদ্যের দাবিতে বলশেভিকের নেতৃত্বে শ্রমিকরা ধর্মঘট শুরু করে দিল। 1917 খ্রিস্টাব্দে 8ই মার্চ পেট্রোগ্রাড শহরে খাদ্যের দাবিতে বলশেভিকদের নেতৃত্বে শ্রমিকরা কী করলো? ধর্মঘট শুরু করলো। তারা ধ্বনি তোলে স্বৈরতন্ত্র নিপাত যাক, এই অবস্থায় দ্বিতীয় নিকোলাস সেনাবাহিনীকে তলব করেন, কিন্তু তারা সম্রাটের নির্দেশ অমান্য করে বিদ্রোহে যোগ দিলেন। 1917 খ্রিস্টাব্দে 8ই মার্চ পেট্রোগ্রাড শহরে খাদ্যের দাবিতে বলশেভিকদের নেতৃত্বে শ্রমিকরা ধর্মঘট শুরু করলো, কিন্তু তারা সম্রাটের নির্দেশ অমান্য করে বিদ্রোহে যোগ দেয়। 12ই মার্চ বিদ্রোহীরা পেট্রোগ্রাড শহর দখলও করে নিল। পেট্রোগ্রাড শহরে তারা খাদ্যের দাবিতে বলশেভিকদের নেতৃত্বে শ্রমিক ধর্মঘট শুরু হলো। তারা ধ্বনি তোলে স্বৈরতন্ত্র নিপাত যাক। এই অবস্থায় দ্বিতীয় নিকোলাস সেনাবাহিনীকে তলব করলো, কিন্তু তারা সম্রাটের নির্দেশ অমান্য করে বিদ্রোহেই যোগ দিল। 12ই মার্চ বিদ্রোহীরা পেট্রোগ্রাড শহর দখল করে নিল। 13ই মার্চ জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন। তাহলে জার দ্বিতীয় নিকোলাস কবে পদত্যাগ করলো? 13ই মার্চ 1917 খ্রিস্টাব্দের 13ই মার্চ পদত্যাগ করলো। ডুমার বুর্জোয়া নেতা প্রিন্স জর্জ লুভেভর নেতৃত্বে একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলো। ডুমার বুর্জোয়া নেতা প্রিন্স জর্জ লুভের কী করলো? একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এই বিদ্রোহে 1917 খ্রিস্টাব্দে 13ই মার্চ হয়েছিল বলে এটি মার্চ বিপ্লব নামে পরিচিত। 1917 খ্রিস্টাব্দে 13ই মার্চ হয়েছিল বলে এটি মার্চ বিপ্লব নামে পরিচিত। কিন্তু সরকার রাশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এই সুযোগে মেনসেভিক দলের প্রধান আলেকজান্ডার কেরেনেস্কি রাশিয়ার ক্ষমতা দখল করে নিল। রাশিয়ার দুটো দল ছিল, একটা বলশেভিক দল, একটা মেনসেভিক দল। এই মেনসেভিক দলের প্রধান আলেকজান্ডার কেরেনেস্কি রাশিয়ার ক্ষমতা দখল করে নিল। আগে বুর্জোয়া নেতা কে ছিলেন? প্রিন্স জর্জ লুভেভর নেতৃত্বে একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এই বিদ্রোহ 1917 13ই মার্চ হয়েছিল বলে এটি কি বিদ্রোহ হলো? মার্চ বিপ্লব। কিন্তু সরকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে গেল, আর সুযোগ নিল কে? মেনসেভিক দলের নেতা কে? আলেকজান্ডার ক্যানিংহাম রাশিয়ার ক্ষমতা দখল করে নিল। কেরেনেস্কি সরকার রুশদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। যে আলেকজান্ডার কেরেনেস্কি যে মেনসেভিক দলের নেতা ছিল, সে কী করেছিল? কেরেনেস্কি রাশিয়ার ক্ষমতা দখল করে নিল, কিন্তু এই সরকারও রাশিয়াদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। ফলে এই সরকারও জনসমর্থন হারায়। 1917 খ্রিস্টাব্দে 13ই মার্চ দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করলো। পদত্যাগ করায় ডুমার বুর্জোয়া নেতা প্রিন্স জর্জ লুভের নেতৃত্বে একটি অস্থায়ী প্রজাতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হলো। তো এই সরকার যখন তাদের দাবি দাওয়া বা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে অসমর্থ হলো, সেই সুযোগ নিলেন আলেকজান্ডার কেরেনেস্কি, রাশিয়ার ক্ষমতা দখল করলেন। কিন্তু কেরেনেস্কি সরকার রুশদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, ফলে এই সরকার জনসমর্থন হারিয়ে ফেলল।